অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। তো এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়। খতে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। গতে বলা হয়েছে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। ঘতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। তো এখন আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্নটি ছিল সামাজিক আত্মীকরণ বলতে কি বোঝায়। এর উত্তরটি হবে যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সামাজিক আত্মীকরণ বলে। হতে বলা হয়েছিল সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও। এর উত্তরটি হবে সাধারণত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝায়। সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে। এক, বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। দুই, শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে পড়ালেখা করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। এই ছিল খ নম্বরের প্রশ্ন। এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য দলের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। এর উত্তরটি হবে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হলো। এক, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি। দুই, কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি। তিন, জনসমাগম স্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। চার, করমর্দন ও কোলাকুলির মাধ্যমে কোভিড ছড়াতে পারে তাই এ ব্যাপারে সচেতন করতে পারি। পাঁচ, যে পরিবারের সবাইকে সঙ্গত কারণে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারি। ছয়, দিনমজুর হতদরিদ্র মানুষের দুদিন ঘরে বসে থাকলে খাদ্য সংকটে পড়বে নিশ্চিত, তাদেরকে সহযোগিতা করতে হবে সবাই মিলে। সাত, অনেকে বিদেশ থেকে এলেও মানছেন না হোম কোয়ারেন্টাইনের নিয়ম, এক্ষেত্রে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বোঝাতে হবে। আট, যারা ইন্টারনেট ব্যবহার করেন না অথবা বেসরকারি টিভি চ্যানেলগুলো অনুসরণ করেন না তাদের অনেকেই এখনো সচেতন নন, সেক্ষেত্রে নিজের নিরাপত্তা বজায় রেখে ঘরে ঘরে হাট বাজারে লিফলেট মাইকিং এর ব্যবস্থা করা যেতে পারে। নয়, দেশ সম্পূর্ণ লকডাউন হওয়ার আগ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহ গণজমায়েতের সকল স্থানের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা যেতে পারে। নিজেরা সচেতন ও সুস্থ না থাকলে জনসভা করাটাও মুশকিল। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হবে। যতটা সম্ভব দূরে থাকতে হবে, নিজেদের নিরাপত্তা রেখে এসব করতে হবে। স্বেচ্ছাসেবামূলক কাজ করা অবশ্যই ভালো, কিন্তু নিজেদের জীবনকে বিপন্ন করা নয়। এই ছিল তোমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা ঘ নম্বরের প্রশ্নটির উত্তর করব। ঘ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণের কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে ব্যাপক প্রভাব বিস্তার করছে, নিচে তা ব্যাখ্যা করা হলো। বৈশ্বিক মহামারীর কারণে অনলাইন এবং ইলেকট্রনিক অনেক জনপ্রিয়তা পেয়েছে। করোনা ভাইরাসের মধ্যে জনগণের জন্য অত্যাবশ্যকীয় জরুরি সেবা সহজ করতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম চালু করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। করোনাকালে দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংযোগ, বিনোদন ও নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রযুক্তিকে ব্যাপকভাবে কাজে লাগানো হয়েছে। করোনাকালীন সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বন্ধ হয়ে যায়, কিন্তু ঘরে বসে শিক্ষা, ঘরে বসে স্বাস্থ্য সরবরাহ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট যোগাযোগ এবং ঘরে বসে বিনোদন সবই তথ্য প্রযুক্তির মাধ্যমে চালিয়ে নেওয়া হয়। প্রযুক্তির মাধ্যমে 4,000 ডাক্তার প্রায় 1 কোটি মানুষকে ফ্রি সেবা দিয়েছে এই করোনাকালীন সময়ে। যারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পাচ্ছে তাদের জন্য 333 নম্বর থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটি যথাযথ সুন্দর করে লিখতে পারো
তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। তো তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের থার্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা তোমাকে চতুর্থ সপ্তাহে সাবমিট করতে হবে। সো ফ্রেন্ডস, চলো আমরা দেখে নেই থার্ড অ্যাসাইনমেন্টটি কী আছে আমাদের ইংলিশের ক্লাস 8। সো ফ্রেন্ডস, আমরা দেখি প্রশ্নটা কি বলছে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা বলছে এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার 143, অর্থাৎ পেজ নাম্বার 143-এ চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ। তোমাদের কিছু ট্রান্সফরমেশন দেওয়া আছে, যে সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, শুধু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। এটা তোমাদের পেজ নাম্বার 143-তে আছে। আর বইটা হচ্ছে কি দেখো, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপারের যে বোর্ড বইটা আছে সেটা থেকে। সো ফ্রেন্ডস, সেখানে তোমাদের 10টা ট্রান্সফরমেশন দেওয়া আছে। আমি দেখিয়ে দিই তোমাকে একটু। এই যে দেখো, 10টা ট্রান্সফরমেশন আছে মোট। বইয়ে যদিও সিরিয়াল নাম্বারে 12 আছে, কিন্তু সেখানে একটু ভুল আছে সিরিয়াল নাম্বারটা। সো সেটা হবে কি 10টা দেয়া আছে, 10টা আছে 12টা। সো দেখো, আমরা কি করব এখন, সেগুলো অ্যান্সার তো দেখবই। আর আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে, সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস লাস্ট ইয়ার। মনে করো তুমি গত বছরে একটা জায়গা ভ্রমণ করেছো। ডেসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সেই জায়গাটা বর্ণনা দাও। আর এই যে কোশ্চেনগুলো আছে ফলোয়িং কোশ্চেনগুলোর নিচে, সেগুলোর আলোকে সেগুলোর বর্ণনা দাও। সেগুলোর আলোকে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। সো এই প্রশ্নগুলোর আলোকে আমরা প্যারাগ্রাফটা লিখে রেখেছি তোমাদের জন্য। সো তোমরাকে কোনো টেনশন করতে হবে না, আমার যে প্যারাগ্রাফটা আছে সেগুলোতে অলরেডি এই প্রশ্নগুলোর অ্যান্সার আছে। সো প্রশ্নগুলো একটু দেখে নিই তারপরেও। 1 নম্বরে বলছে কি, ওয়্যার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভ্রমণ করেছিলে। 2 নম্বরে বলছে ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। 3 নাম্বার, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। তারপরে হু অ্যাকম্পানিড ইউ, অর্থাৎ কে তোমার সাথে ছিল বা তুমি কার সাথে গিয়েছিলে। আর শেষে বলছে কি, ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি জায়গাটি পছন্দ করেছিলে। ওয়াই, যদি পছন্দ করে থাকো তাহলে কেন পছন্দ করেছিলে। আর ওয়াই নট, যদি পছন্দ করে না থাকো তাহলে কেন করনি। সো ফ্রেন্ডস, চলো আমরা এখন অ্যান্সারগুলো দেখে নেই। সো প্রথমে আমরা ট্রান্সফরমেশন অ্যান্সারগুলো দেখব। তোমাদের বইয়ের 143 নম্বর পেজে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে। আর না গেলেও প্রবলেম না, এখানে আমরা প্রশ্ন উত্তর সবগুলো লিখে রেখেছি। সো দেখো, আমাদের হেডিং বা টাইটেলটা হবে, শিরোনামটা হবে কি, চেঞ্জিং সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ অন এ প্লেস আই ভিজিটেড। এটা হবে আমাদের টাইটেল। আর দেখো, প্রশ্নের উত্তরগুলো দেখি। 1 নম্বর কোশ্চেনে কি বলছে, ইট ওয়াজ এ গ্রেট সাইট। এটাকে আমরাকে কি করতে হবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, প্রথমে তোমরাকে আমি একটা রুল বলে দেই, এই রুল অনুযায়ী বেশিরভাগ ট্রান্সফরমেশনগুলো হবে আমাদের। সো প্রথমে রুলটা হচ্ছে যে, যদি সেন্টেন্সটা আমরা যেটা ট্রান্সফর্ম করব সেটা অ্যাফার্মেটিভে থাকে, তাহলে আমরা যখন তোমার এটা ইন্টারোগেটিভ করব তখন সেটাকে সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে যেয়ে সেটার সাথে একটা নট যুক্ত করতে হবে, অথবা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে যাবে এবং সাবজেক্টের পরে একটা নট যুক্ত হবে। সো এইভাবে আমরা কি করতে পারি, সেগুলোকে নেগেটিভ করতে পারি। আর এই রুল অনুযায়ী তোমাদের অনেকগুলো আছে, এই 10টার মধ্যে বেশিরভাগই এই রুল অনুযায়ী আছে। সো ফ্রেন্ডস দেখো, 1 নাম্বার, ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা ছিল একটা খুব সুন্দর দৃশ্য। তাহলে দেখো, এটা আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে যেয়ে একটা নট লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সো ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট, সরি এখানে একটা কোশ্চেন মার্ক হবে। ওকে, সো তাহলে দেখো কি বলছে, ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট, যে এটা কি একটা খুব সুন্দর দৃশ্য ছিল না। তখন আমাদের প্রশ্নটা আসবে কি, না উত্তরটা আসবে হ্যাঁ ছিল, অর্থাৎ ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটার সাথে আমাদের অর্থটা মিলে যাবে। কারণ দেখো, ট্রান্সফরমেশনে আমাদেরকে অর্থটা কিন্তু মিল রাখতে হবে, কিন্তু আমাদের স্ট্রাকচারটা আমরা পরিবর্তন করতে পারবো। সো অর্থ মিল রেখে স্ট্রাকচার পরিবর্তন করতে হবে বা গঠন পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। সো আমাদের এটা একটা অ্যান্সার হতে পারে। আরেকটা হতে পারে কি, দেখো, ওয়াজ ইট নট আ গ্রেট সাইট, অর্থাৎ আমরা নটটাকে প্রথমে ওয়াজের সাথে না লাগিয়ে সাবজেক্টের পরে লাগাতে পারি। ওকে, 2 নম্বরে কি বলছে, নো ওয়ান ক্যান টলারেট দিস, নো ওয়ান ক্যান টলারেট দিস, অর্থাৎ এটা কেউ সহ্য করতে পারে না বা পারবে না। সো তাহলে এটা আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন কি করব, জাস্ট নো ওয়ানের বদলে আমরা হু লাগিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কি আসছে, হু ক্যান টলারেট দিস, জাস্ট নো ওয়ানের জায়গায় আমরা হু লাগিয়ে দেবো। নো ওয়ান, নো বডি, নান ইত্যাদি যাই থাক না কেন সেটার পরিবর্তে হু লাগিয়ে দিলেই উত্তরটা হয়ে যাবে।
সো এবার দেখো নাম্বার 3। সো ফ্রেন্ডস, আমার 3 নাম্বারে আছে নোবডি স্যালুটস দ্য সেটিং সান। তাহলে এটাকে আমরা যখন ট্রান্সফর্ম করব তখন কি হবে, আমাদেরকে ডাজ আনতে হবে আর নোবডির বদলে অ্যানিওয়ান আনতে হবে বা অ্যানিবডি, যাই হোক। সো তাহলে দেখো এখানে আমরা ডাজ কেন আনলাম, যেহেতু এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমাকে ডু বা ডাজ আনতে হবে, আর সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ডাজ এসেছে। সো আমাদের অ্যান্সারটা হবে ডাজ অ্যানিওয়ান স্যালুট দ্য সেটিং সান। আর 4 নাম্বারটা দেখো, কোশ্চেনটা হচ্ছে কি, গুলিভার কুড হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। তাহলে এটা আমরা জাস্ট কি করতে পারি, দেখো এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে কুড, এটাকে আমরা শুধু সামনে নিয়ে এসে নট লাগিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ যেটা আমি বলছিলাম প্রথমেই রুলটা, যে তোমাদেরকে যেটা করতে হবে, অ্যাফার্মেটিভে যদি আমাদের সেন্টেন্সটা থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় জাস্ট আমরা সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেবো, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট লাগিয়ে দেবো। সো আমরা কুডকে সামনে এনে নট লাগিয়ে দিলাম, তারপরে আমাদের সাবজেক্ট যা আছে থেকে যাবে। সো কুডন্ট গালিভার হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আমরা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, কুড গালিভার নট হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। অর্থাৎ এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে নটটাকে সাবজেক্টের পরে নিয়ে আসলাম। এক ক্ষেত্রে কি করলাম, অক্সিলারি ভার্বের সাথে, আরেকটা ক্ষেত্রে সাবজেক্টের পরে, দুইটাই সঠিক। সো এবার দেখব 5 নাম্বার। 5 নাম্বারে দেখো বলছে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তাহলে দেখো এখানে আমাদের অলরেডি একটা অক্সিলারি ভার্ব আছে, আমরা জাস্ট এটাকে কী করব, সাবজেক্টের সামনে নিয়ে এসে নট লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। সো আমরা আবারও এটাকে দুইভাবে করতে পারি ঠিক একই নিয়মে। একটা হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের পর নট বসাবো। সো ইজ ইট নট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বের সাথে নট লাগিয়ে দেবো। সো ইজন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। আমাদের দুইটাই অ্যান্সার কিন্তু সঠিক। সো 6 নাম্বার দেখো, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। অর্থাৎ প্রকৃতি যে সৌন্দর্য সেটা হচ্ছে কি বর্ণনাতীত। তাহলে এটা আমরা কি করব, আবার দেখো আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি ইজ, তাহলে এটাকে আমরা কি করব, এই যে সাবজেক্টটা আছে এখানে দ্য বিউটি অফ নেচার, এই পুরো অংশটাই কিন্তু সাবজেক্ট, আমরা এটার সামনে অক্সিলারি ভার্বটা এনে জাস্ট একটা নট লাগিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো অ্যান্সারটা হচ্ছে ইজন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। তারপরে আমাদের 7 নাম্বারটা দেখে নেই। সাথে কি আছে, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। সবাই ডারউইনের কথা শুনেছে। সো তাহলে দেখো এখানে আমরা কি করব, এভরিবডি যেখানে থাকবে সেটা আমরা দুইভাবে করতে পারি। একটা প্রথমটা হচ্ছে কি, দেখো হু নিয়ে আসতে পারি, আর আরেকটা হচ্ছে নট নিয়ে আসতে হবে। হু নিয়ে আসতে হবে এবং অক্সিলারি ভার্বের পরে নট লাগাতে হবে। সো আমরা এভাবে করতে পারি যে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। তাহলে আমরা এটা কি করলাম, এভরিবডির বদলে হু আনলাম আর অক্সিলারি ভার্বের পরে একটা নট আনলাম। তাহলে আমরা এভাবে করতে পারি, হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন, যে কে ডারউইনের কথা শুনেনি, তার মানে সবাই শুনেছে। আর আরেকটা করতে পারি অর দিয়ে অথবা, সেটা হচ্ছে হ্যাজেন্ট এভরিবডি হার্ড অফ ডারউইন। এখানে হার্ড না, সরি, এখানে এই হার্ড হবে, এটা শক্ত কঠিন হার্ড হয়ে গেছে। সো ওকে, তাহলে দেখো এখানে বলছে কি, হ্যাজেন্ট এভরিবডি হার্ড অফ ডারউইন। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে জাস্ট আমরা অক্সিলারি যে ভার্বটা ছিল সেটাকে সাবজেক্টের সামনে নিয়ে এসে নট লাগিয়ে দিলাম। সো আমরা এটা দুইভাবেই করতে পারবো। আর 8 নাম্বারটা দেখো কি আছে, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। সো কি বলছে, সে ডিনার করে কখন, প্রত্যেক দিন সন্ধ্যা 7টায়। তাহলে এখানে আমরা যেটা করতে পারবো, এখানে যে হ্যাজটা আছে দেখো, এই হ্যাজটা কিন্তু আমাদের মেন ভার্ব। তাই আমরা কি করব, তাই এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমরা কিন্তু হ্যাজ দেখে মনে করবে না যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হ্যাজটা এসেছে মূল ভার্ব হিসাবে। তাহলে আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্ব আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্ট যেহেতু হি তাই ডাজ আনলাম, অন্যান্য সাবজেক্ট হলে হয়তো ডু আসতো। সো তাহলে দেখো ডাজন্ট হি, আর আমরা হ্যাজের যে বেস ফর্ম সেটা দিলাম এখানে হ্যাভ, কারণ অলরেডি আমরা এখানে ডাজ নিয়েছি, তাই এখানে কিন্তু হ্যাজ নিতে পারবো না। সো ডাজন্ট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। এটা হচ্ছে আমাদের 8 নাম্বারের অ্যান্সার। তারপরে দেখো 9 নাম্বার, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। আমি তাকে বলেছিলাম নিয়মিত প্র্যাকটিস করতে। এটাকে আমরা কীভাবে নেগেটিভ করব, দেখো ইন্টারোগেটিভ করব। এটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সো আমরা কি করব, এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে অক্সিলারি ভার্ব নেই, আমরা এটা নিয়ে আসতে হবে। সো পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তাহলে আমরা ডিড আনবো আর ডিডের সাথে একটা নট লাগিয়ে দেবো। সো ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি।
এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে টোল্ডটা টেল কেন হয়ে গেল। এটার কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি ডিড নিয়েছি যেটা পাস্টে আছে, সেজন্য আমরা টোল্ডের প্রেজেন্ট ফর্ম নিয়েছি, বেস ফর্ম টেল। সো ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার তোমরা এটা এভাবে করতে পারো যে ডিড আই নট টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, অর্থাৎ আমরা জাস্ট এই ডিডের সাথে নটটা না লাগিয়ে সাবজেক্টের পরে লাগাচ্ছি এখানে। আর লাস্ট যেটা আমাদের আছে 10 নম্বর, সেটা হচ্ছে কি ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। এটাকে আমরা কিভাবে করব, এটাও আমরা সিম্পলি জাস্ট যে ভার্বটা আছে সেটাকে সামনে নিয়ে এসে নট লাগিয়ে দেবে। সো হ্যাজেন্ট ভার্চু ইটস ওন রিওয়ার্ড, এটা হয়ে গেল আমাদের 10-এর অ্যান্সার। সো ফ্রেন্ডস, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব যে আমাদের প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে কি আ প্লেস আই ভিজিটেড। সো ফ্রেন্ডস, আ প্লেস আই ভিজিটেড অর্থাৎ একটি স্থান যেখানে আমি ভ্রমণ করেছি বা গিয়েছি। সো প্রথমে দেখো আমরা এভাবে শুরু করছি, ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণ। আই লাভ দিস ওয়ার্ড আ লট, আমি এই শব্দটা খুব ভালোবাসি। অ্যাজ আই লাভ ট্রাভেলিং, যেহেতু আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট আ হিস্টোরিক্যাল প্লেস, আমি সবসময় চেয়েছিলাম যে আমি একটা ঐতিহাসিক স্থান দর্শন করব। আই এম মাচ ইন্টারেস্টেড টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেসেস উইথ মাই ওন আইজ, এবং আমি সবসময় আগ্রহ নিয়ে থাকি আমার নিজস্ব চোখে স্বচক্ষে সেই হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখার। ওয়েন এভার আই গেট চান্স, আমি যখনই সুযোগ পাই, আই ভিজিট দিস হিস্টোরিক্যাল প্লেসেস, আমি এই ঐতিহাসিক স্থানগুলো ভিজিট করি, দর্শন করি। ডিউরিং দ্য লাস্ট অটম ভ্যাকেশন, যখন গত তোমার শরৎকালের যে ছুটি ছিল, আই গট অ্যান অপরচুনিটি টু ভিজিট বাগেরহাট, তখন আমি একটা সুযোগ পেয়েছিলাম বাগেরহাট ভিজিট করার। গ্রেট হিস্টোরিক্যাল প্লেস, যেটা হচ্ছে কি একটা গ্রেট হিস্টোরিক্যাল প্লেস, অনেক গ্রেট ঐতিহাসিক দর্শনীয় স্থান। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি সেখানে আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। উই হায়ার্ড এ বিগ বাস, আমরা একটা বড় বাস হায়ার করেছিলাম, ভাড়া করেছিলাম। সো উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে করে গিয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট ফান, এবং আমরা অনেক মজা করেছিলাম। উই হ্যাড এ লট অফ ফান ইন দ্য বাস, আমরা বাসের মধ্যে অনেক মজা করেছি। ম্যানি অফ আস ওয়ার সিঙ্গিং সংস, আমাদের অনেকে অনেক গান গাচ্ছিল। ফাইনালি উই রিচড অ্যাট বাগেরহাট, এবং পরিশেষে আমরা বাগেরহাটে পৌঁছেছিলাম। দ্য ইম্পর্টেন্ট স্পটস অফ বাগেরহাট আর, বাগেরহাটের কিছু দর্শনীয় জায়গা হচ্ছে দ্য মাজার অফ খান জাহান আলী, দ্য দিঘি অফ খান জাহান আলী, দ্য ষাট গম্বুজ মস্ক, ষাট গম্বুজ মসজিদ, অ্যান্ড দ্য ঘোড়া দিঘি এবং ঘোড়া দিঘি। দ্য মাজার অফ খান জাহান আলী ইজ আ ফাইন অন স্টোরেড বিল্ডিং হোয়ার হি ওয়াজ বারিড। কি বলছে, খান জাহান আলীর যে মাজার সেটা হচ্ছে কি একতলা একটা বিল্ডিং বিশিষ্ট কবর, যেখানে তাকে কবর দিয়ে রাখা হয়েছে, বারিড। অন দ্য নাইট অফ ফুল মুন অফ দ্য মান্থ চৈত্র, চৈত্র মাসের পূর্ণিমা রাতে কি হয়, আ বিগ ফেয়ার ইজ হেল্ড বিসাইড দ্য মাজার, মাজারের পাশে একটা কি হয়, বড় মেলা হয়। দ্য দিঘি অফ খানজাহান আলী ইজ ইন ফ্রন্ট অফ দ্য মাজার, আর খানজাহান আলীর দিঘিটা কোথায়, মাজারের সামনে। তারপরে আছে একটু আছে, বেশি নেই। ওকে, ইট ইজ আ বিগ ট্যাঙ্ক, কি বলছে, এই দিঘিটা কি একটা বড় জলাশয়। দেয়ার আর সাম ক্রোকোডাইলস ইন দিস বিগ ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো কুমির আছে। এখন আছে কিনা বলতে পারবো না, তোমরা জেনে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবে। সো আই ভিজিটেড দ্য ষাট গম্বুজ মস্ক, আমি ষাট গম্বুজ মসজিদটা ভিজিট করেছিলাম, ভ্রমণ করেছিলাম। দ্য মস্ক ইজ বিউটিফুলি ডেকোরেটেড, মসজিদটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, ডেকোরেট করা আছে, সাজানো আছে। দ্য ঘোড়া দিঘি ইজ অলসো বিগ, ঘোড়া দিঘিটা কি অনেক বড়। ইট ইজ নিয়ার দ্য ষাট গম্বুজ মস্ক, আর এটা হচ্ছে ষাট গম্বুজ মস্কের কাছে। আই অলসো ভিজিটেড দ্য মিউজিয়াম হোয়ার দ্য অ্যানসেন্ট রিলিক্স আর কেপ্ট, আমি আরও কোথায় ভ্রমণ করেছি, মিউজিয়াম জাদুঘরে, যেখানে ওয়ার দ্য অ্যানসেন্ট রিলিক্স আর কেপ্ট, প্রাচীন যেসব ধ্বংসাবশেষ বা প্রাচীন যেসব নিদর্শন সেগুলো রাখা আছে। অ্যানসেন্ট রিলিক্স মানে হচ্ছে প্রাচীন নিদর্শন বা ধ্বংসাবশেষ, আর কেপ্ট অর্থাৎ রাখা আছে। আই কেম টু নো অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ খানজাহান আলী, আমি খানজাহান আলীর সোশ্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারি ফ্রম দ্য লোকাল পিপল, স্থানীয় লোকগুলো কাছ থেকে। বাগেরহাট ইজ রিয়েলি আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, আই হ্যাভ লার্নড ম্যানি থিংস অ্যাবাউট দ্য 16th সেঞ্চুরি, এবং আমি এখান থেকে কি অনেক কিছু জানতে পেরেছি, কি সম্পর্কে, 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতক সম্পর্কে। দ্য ভিজিট গেভ মি আ চান্স টু নো অ্যাবাউট আওয়ার অ্যানসেন্ট পিরিয়ড, আর আমার এই ভ্রমণটা কি করেছিল, আমাকে চান্স করে দিয়েছিল, সুযোগ করে দিয়েছিল কি সম্পর্কে জানার, আওয়ার অ্যানসেন্ট পিরিয়ড, আমাদের প্রাচীন সময় সম্পর্কে জানার। আই লেফট বাগেরহাট, আমি বাগেরহাট ছেড়ে চলে এসেছি, বাট দ্য মেমোরি ইজ স্টিল ইন মাই মাইন্ড, কিন্তু এর স্মৃতিগুলো এখন আমার মনে আছে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো।
তারপরেও তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। প্লিজ লেট আস নো অন দ্য কমেন্ট বক্স। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, কারণ আমরা কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবে। সো ওয়ান্স এগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সো আমি আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমাদের এটা হচ্ছে নির্ধারিত কাজ 2, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2। সো ফ্রেন্ডস, দেখো আমাদের প্রশ্নটা কি আছে। এখানে মৌল দেওয়া আছে 3টা, এক্স ওয়াই জেড, আর এদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, 11 এবং 6, আর এদের ভর সংখ্যা দেওয়া আছে কত, 35, 23 এবং 14। সো ফ্রেন্ডস, দেখো প্রশ্নগুলো কি আছে। ক নাম্বার প্রশ্নে বলছে আইসোটোপ কাকে বলে, ক্ষয় আছে কি পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, আর গয় আছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে জেড মৌলটা আছে এটার একটা পরমাণুতে কয়টা নিউট্রন থাকে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আর ঘয় কি বলছে, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সময়ের মধ্যে যৌগ গঠন সম্ভব। অর্থাৎ এই যে এক্স অ্যান্ড ওয়াই যে দুইটা মৌল আছে এখানে, এগুলোর মধ্যে যৌগ গঠন সম্ভব কি না সেটা আমাকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। সো ফ্রেন্ডস, চলো আমরা উত্তরটা দেখে নেই। সো ফ্রেন্ডস, কয়ের প্রশ্নটা হচ্ছে আইসোটোপ কাকে বলে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আমরা সরাসরি উত্তরটা পেয়ে যাব। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন আলাদা তাদেরকে বলে কি, আইসোটোপ, একে অপরের। সো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। আর ক্ষয় কি বলছে, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। দেখো বলছে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে বা জয়টি প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের কি, পারমাণবিক সংখ্যা। অর্থাৎ যদি 2টা প্রোটন থাকে তাহলে পারমাণবিক সংখ্যা 2, 3টা থাকলে পারমাণবিক সংখ্যা 3। যেমন আমরা জানি হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ পর্যায় সারণীর 2 নম্বরে আছে হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আর আবার সোডিয়াম মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 11টি, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সো ফ্রেন্ডস, খ নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে জেড মৌলটা আছে, এটার কি কি দেওয়া আছে দেখো। এখানে আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আর ভর সংখ্যা দেওয়া আছে, আর এই দুইটার উপর ভিত্তি করে আমাদেরকে কি বের করতে হবে, এই পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা। আর আমরা জানি যে কোনো মৌলের নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভর সংখ্যা থেকে এর পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করতে হবে। সো চলো আমরা গয়ের উত্তরটা দেখে নিই। সো উদ্দীপকের জেড মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা নির্ণয়। উদ্দীপকের মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14। অর্থাৎ জেড মৌলটি হলো কার্বন, কারণ কার্বনের ভর সংখ্যা আমরা জানি 14 এবং এর পারমাণবিক সংখ্যা 6। আমরা জানি কোনো মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই মৌলের নিউট্রন সংখ্যা পাওয়া যায়। অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা সমান কি, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তো আমাদের চার্টে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রশ্নে দেখো এখানে ভর সংখ্যা দেওয়া আছে কত, 14, এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6। অর্থাৎ পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, কারণ পারমাণবিক সংখ্যা সমানই প্রোটন থাকবে আমাদের এখানে মৌলে। সো তাহলে দেখো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা 14 বিয়োগ 6 সমান 8। অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে কত, 8। আর জেড মৌলটা আমরা জানি কার্বন, সো কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে কত, 8। আর এবার দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। অর্থাৎ এক্স এবং ওয়াই এই মৌল দুটি যে যৌগ গঠন করবে সেটা আমাদেরকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। সো চলো আমরা অ্যান্সারটি দেখি। ঘয়ের উত্তর, উদ্দীপক অনুযায়ী এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17। সুতরাং এক্স ও ওয়াই মৌল দুটি যথাক্রমে সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম ও ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করতে সক্ষম। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো। জানা আছে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে 2, 8, 18 বা 32টি ইলেকট্রন থাকলে সেটা স্থিতিশীল হয়। সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে পাবো 2, 8, 1, আর ক্লোরিনের করলে পাবো কত, 2, 8, 7। এখন সোডিয়াম এবং ক্লোরিন যেটা করবে, তারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তাদের নিকটস্থ কোনো
নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চাইবে। তাহলে দেখো, সোডিয়াম পরমাণু সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম তার সর্বশেষ স্তরে ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। আর আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা 10। তাহলে দেখো, এবং স্থিতিশীল হয়, অর্থাৎ সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে পারে। অন্যদিকে ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথের 7টি ইলেকট্রন ত্যাগ না করে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কারণ ক্লোরিনের পক্ষে 7টা ইলেকট্রন ত্যাগ করার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ, তাই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে এবং সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। এভাবে ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট বিপরীত আধানদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। সো ফ্রেন্ডস, আমাদের রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, দেখো এখানে তোমরা দেখে নাও আর রাসায়নিক বিক্রিয়াটা তুলে নাও আর শেষে দেখো। সুতরাং দেখা যাচ্ছে সোডিয়াম ও ক্লোরিন মৌলদ্বয় আয়ন সৃষ্টির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করতে সক্ষম হয়। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। ঝটপট অ্যাসাইনমেন্টটি তৈরি করে নাও। বেস্ট অফ লাক। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, কারণ আমরা কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। সো থ্যাঙ্কস আ লট অনস এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।